টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2026 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 40, সময় হবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ইতিহাস, ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে দেখে নিও। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এবং এছাড়াও যদি তোমরা চাও তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের চ্যাপ্টার ওয়াইজ সাজেশান, তাহলে সেটাও কমেন্ট বক্সে জানাবে। সেটা আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশানটা খুব শীঘ্রই তাহলে ইউটিউবে নিয়ে আসবো। তাহলে দেখে নাও আজকে প্রশ্নোত্তর পর্বটি। তো দেখো, প্রথমে তোমাদের কীরকমভাবে নাম্বার বিভাজন হবে দেখে নাও। জীবন ও তার বৈচিত্র্য, এখান থেকে তোমাদের দুটো এমসিকিউ থাকবে, 5টা 1 নম্বর প্রশ্ন থাকবে, দুটো 2 নম্বর প্রশ্ন থাকবে এবং একটা 5 নম্বর প্রশ্ন থাকবে। জীবন সংগঠনের স্তর, এখান থেকে তোমাদের 5টা এমসিকিউ থাকবে, 6টা 1 নম্বর প্রশ্ন থাকবে, 4টে 2 নম্বর প্রশ্ন থাকবে এবং একটা 5 নম্বর প্রশ্ন থাকবে। এভাবে তোমাদের মোট 40 নম্বরের মার্কস ডিস্ট্রিবিউশন হবে। দেখো, প্রথম যে প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1 গুণ 7 সমান 7। প্রথম প্রশ্ন, ছত্রাকের দেহে সঞ্চিত খাদ্য হলো পেকটিন নাকি গ্লাইকোজেন নাকি কাইটিন নাকি সেলুলোজ? উত্তর হচ্ছে গ্লাইকোজেন, বি গ্লাইকোজেন হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সঠিক জোটটি নির্বাচন করো। মোলাস্কা সন্ধিযুক্ত পদ, পরিফেরা আংটির মতো মেটামেরিক খণ্ডক থাকে, নিডারিয়া গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, ডি আর্থ্রোপোডা চূর্ণ নির্মিত খোলক। এর মধ্যে কোনটা সঠিক জোর? সঠিক জোর যেটা, সেটা হচ্ছে নিডারিয়া গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। দেখো, চলে আসছি পরেরটা। ভিটামিন B12 সংশ্লেষণকারী ভিটামিন হলো কপার, ক্যালসিয়াম, ক্লোরিন নাকি কোবাল্ট? উত্তর হচ্ছে কোবাল্ট। পরেরটা চলে যাচ্ছি। 4, যে অঙ্গাণু দেহ প্রতিরক্ষায় অংশ নেয় তা হলো লাইসোজোম, নিউক্লিয়াস, রাইবোজোম নাকি গলগি বডি? উত্তর হচ্ছে লাইসোজোম। আচ্ছা, তোমরা কি বলতে পারবে রাইবোজোমের কাজ কি? যদি তোমরা জানো সেটা কমেন্ট লিখে অবশ্যই জানাবে। পরেরটা দেখো, বৃক্ক থেকে খরিত হরমোন হলো ইনসুলিন, টেস্টোস্টেরন, রেনিন নাকি গ্লুকাগন? উত্তর হচ্ছে রেনিন। নেক্সট, 6, ভুল বক্তব্যটি খুঁজে বার করো। আবরণী কলায় ভিত্তিপর্দা থাকে, পেশিকলা গঠিত হয় মায়োসাইট কোষ দ্বারা, স্নায়ুকলা গঠিত হয় নিউরন দ্বারা, যোগকলায় ধাত্র বা ম্যাট্রিক্স থাকে না। এর যেটা সঠিক উত্তর, অর্থাৎ এর মধ্যে যেটা ভুল সেটা হচ্ছে যোগকলায় ধাত্র বা ম্যাট্রিক্স থাকে না। তো যোগকলায় ম্যাট্রিক্স থাকে, যা কলাগুলিকে একে অপরের সাথে যুক্ত করে। ঠিক আছে, এবার দেখো তোমাদের 7 নম্বর কি আছে। RNA-তে থাকে কিন্তু DNA-তে থাকে না এমন নাইট্রোজেন বেসটি হলো অ্যাডিনিন নাকি ইউরাসিল নাকি থাইমিন নাকি সাইটোসিন? উত্তর হচ্ছে ইউরাসিল। চলে আসো পরেরটাই। দেখো, 2 এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 11টি। প্রথমে কি আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ মৌলটির অভাবে দাঁতের এনামেল গঠিত হয় না? উত্তর হচ্ছে ফ্লুরিন মৌলটির অভাবে দাঁতে এনামেল গঠিত হয় না। 2 নম্বর, ল্যাসোকোষ ড্যাশ পর্বের বৈশিষ্ট্য? উত্তর হচ্ছে ল্যাসোকোষ টিনোফোরা পর্বের বৈশিষ্ট্য। তারপরে ড্যাশ শর্করা নাইট্রোজেন ঘটিত ক্ষার এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে নিউক্লিওটাইড গঠিত হয়? উত্তর হচ্ছে পেন্টোজ। 4, জীববিদ্যা ও ড্যাশের সহযোগে গঠিত শাখাটির নাম হলো জীবনীতি? উত্তর হচ্ছে প্রযুক্তিবিদ্যা। ঠিক আছে, প্রযুক্তিবিদ্যার সহযোগে গঠিত শাখাটির নাম হলো জীবনীতি। দেখো, এবার চলে আসছি আমরা সত্য ও মিথ্যা নিরূপণ করতে। আয়োডিন থাইরক্সিন হরমোন গঠনে অংশগ্রহণ করে, এটা একদম সত্য, এখানে সত্য লেখা হয়েছে। কোষ পর্দা গঠিত হয় ফসফোপ্রোটিন ও লিপিড দ্বারা, এটা মিথ্যা, এখানে মিথ্যা লেখা হয়েছে। পরেরটা দেখো, একটি বাক্যে উত্তর দাও। প্রথম কি প্রশ্ন আছে দেখে নাও। কন্ড্রিকথিস ও অস্ট্রিকথিসের প্রধান পার্থক্য লেখো। উত্তর লিখবে কন্ড্রিকথিস ও অস্ট্রিকথিসের প্রধান পার্থক্য হলো কন্ড্রিকথিসের কঙ্কাল মূলত হাড় নয় বরং কার্টিলেজ দ্বারা গঠিত, আর অস্ট্রিকথিসের কঙ্কাল হাড় দিয়ে গঠিত। চলে আসবো নেক্সট। দেখো 8 নম্বর,
মোনেরার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো। উত্তর লিখবে মোনেরার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তারা এককোষী অণুজীব। নেক্সট, কোন ভিটামিন রক্ত তঞ্চনে সহায়তা করে বা সাহায্য করে? উত্তর হচ্ছে ভিটামিন কে রক্ত তঞ্চনে সহায়তা করে। আচ্ছা, ভিটামিন এ এর কি কাজ সেটা যদি তোমরা জানো কমেন্টে জানাবে, এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে দেখছো সেটা লিখতে কিন্তু ভুলবে না। চলে আসছি পরবর্তী প্রশ্ন। 10 নম্বর, কোন প্রকার প্লাস্টিড শ্বেতসার সঞ্চয় করে? উত্তর হচ্ছে অ্যামিলোপ্লাস্ট শ্বেতসার সঞ্চয় করে। নেক্সট, ডিপ্লোজোম কাকে বলে? উত্তর লিখবে ডিপ্লোজোম বলতে সেন্ট্রিওলগুলির জোড়কে বোঝায় যা নিউক্লিয়াসের কাছে অবস্থিত একে অপরের সাথে লম্বভাবে সাজানো থাকে। নেক্সট চলে আসবো 12টা, ঘাস বাঁশ জাতীয় উদ্ভিদের পর্বের মধ্যে কোন প্রকার ভাজক কলা দেখা যায়? উত্তর লিখবে ঘাস বাঁশ জাতীয় উদ্ভিদের পর্বের মধ্যে নিবেশিত ভাজক কলা দেখা যায়। 13 নম্বর, স্পাইরোগাইরা কোন রাজ্যের অন্তর্গত? উত্তর লিখবে প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত। এবার দেখো 6 দাগের প্রশ্ন, যে কোনো 6টি প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম যে প্রশ্ন আছে দেখে নেব, 5 রাজ্য শ্রেণী বিন্যাসের ভিত্তিগুলি কি কি? উত্তর লিখবে 5 রাজ্য শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলি হলো 1 জীবকোষের গঠনের জটিলতা, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক। জীবদেহের গঠনের জটিলতা যেমন এককোষী ও বহুকোষী। পুষ্টির প্রকারভেদ যেমন স্বভোজী ও পরভোজী। বাস্তুতন্ত্রের বৈচিত্র্যতা যেমন উৎপাদক, খাদক, বিয়োজক। চলে আসবো পরের প্রশ্ন, ট্যাক্সোনমিক হায়ারার্কি কাকে বলে? উত্তর লিখবে বিভিন্ন এককের সাহায্যে জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করাকে ট্যাক্সোনমিক হায়ারার্কি বলে। ক্যারোলাস লিনিয়াস তার সিস্টেমা ন্যাচুরি নামক গ্রন্থে ট্যাক্সোনমিক হায়ারার্কি প্রকাশ করেন, যার প্রথম সংস্করণ 1735 সালে। চলে আসবো পরেরটায়, 3টা, প্রদত্ত কোষ অঙ্গাণুগুলির একটি করে কাজ লেখো। প্রথমে আবার কি আছে, কোষ গহ্বর আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, লাইসোজোম আছে আর অণুনালিকা আছে। তো কোষ গহ্বরের কাজ কি? ইহা মূলত খাদ্য, ক্ষরিত পদার্থ ইত্যাদি দ্বারা সঞ্চয় এবং রেচন পদার্থ বা বর্জ্য পদার্থ সঞ্চয় ও দূরীকরণে বিশেষ ভূমিকা নেয়। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করে প্রোটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে এবং এর পাশাপাশি অভিস্রবণ চাপকে নিয়ন্ত্রণ করে থাকে। মসৃণ ইয়ার ফ্যাট এবং অমসৃণ ইয়ার প্রোটিন সংশ্লেষ করে। লাইসোজোমের কাজ, এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কোষে গৃহীত খাদ্যবস্তুর পাচন এবং এছাড়াও উৎসেচক নিক্ষেপ করে বহিঃকোষীয় পাচন ঘটায়। এবার সবশেষে অণুনালিকা, এরা বিশেষত সিলিয়া ও ফ্ল্যাজেলার আন্দোলনে সাহায্য করে এবং কোষ বিভাজনের সময় পেম গঠনে এবং ক্রোমোজোমগুলিকে বিপরীত মেরুর দিকে অগ্রসর হতে সাহায্য করে। এবার দেখো 4টা কি বলেছে, কোন রোগগুলি কোন ভিটামিন বা খনিজ মৌলের অভাবে হয়? কি কি রোগ বলেছে দেখো, অস্থি ও দাঁতের ক্ষয়, কম আলোতে দেখতে না পাওয়া, রক্ততঞ্চনে ব্যাঘাত, স্নায়ুস্পন্দন পরিবহনে সমস্যা। প্রথমে অস্থি ও দাঁতের ক্ষয়, এটা ভিটামিন ডি এর অভাবে হয়। ক্যালসিয়াম ও ফসফরাস খনিজ এর অভাবে দেখা যায়। কম আলোতে দেখতে না পাওয়া, ভিটামিন এ এর অভাবে দেখা যায়। রক্ততঞ্চনে ব্যাঘাত, ভিটামিন সি, ভিটামিন কে ও ক্যালসিয়াম খনিজের অভাবে দেখা যায়। স্নায়ুস্পন্দন পরিবহনের সমস্যা, সোডিয়াম ও পটাশিয়াম খনিজের অভাবে এই সমস্যা দেখা যায়। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যারা বলে রাখি, এর পরবর্তীতে কোন সাবজেক্টের তোমরা প্রশ্নোত্তরের সেট চাও সেটা অবশ্যই কমেন্ট লিখে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে লিখছো সেটা লিখতে ভুলবে না। চলে আসছি পরের প্রশ্ন, প্রদত্ত প্রাণীগুলির গমনাঙ্গের নাম লেখো। কেঁচো, তারা মাছ, আপেল শামুক আর হর্মিফোরা। কেঁচো হচ্ছে সিটি বা সিটা, তারা মাছ হচ্ছে টিউবফিট, আপেল শামুক হচ্ছে মাংসল পদ আর হর্মিফোরা হচ্ছে সিলিয়া। নেক্সট 6 চলে যাচ্ছি, অ্যাম্পিপ্যাথিক যৌগ কাকে বলে এবং কেন? উত্তর, অ্যাম্পিপ্যাথিক অণুগুলি হলো সেই সমস্ত রাসায়নিক যৌগ যেগুলির পোলার এবং অপোলার উভয় অঞ্চলই রয়েছে, যা তাদের হাইড্রোফিলিক মানে জল প্রেমময় এবং লিপোফিলিক মানে চর্বি প্রেমময় বৈশিষ্ট্যগুলি দেয়, যেমন ফসফোলিপিড। এবার দেখো 7 নম্বর, হেটেরোফ্যাগি কাকে বলে? উত্তর লিখবে বহিঃকোষীয় বস্তুর লাইসোজোমীয় উৎসেচক দ্বারা পরিপাক ঘটে, একে হেটেরোফ্যাগি বলে। পরেরটা, এমআরএনএর উপর
রাইবোজোমগুলি যখন সারিবদ্ধভাবে অবস্থান করে তখন তাদের কি বলে? উত্তর লিখবে পলিজোম বা পলিরাইবোজোম। পরেরটা দেখো, দ্বিপদ নামকরণের নিয়মগুলি লেখো। আর বীজপত্রের সংখ্যা ও শস্যের প্রকৃতি অনুসারে ব্যক্তবীজী ও গুপ্তবীজীর পার্থক্য লেখো। দুটো পার্টের প্রশ্ন, প্রথম পার্টটা দেখে নাও। দ্বিপদ নামকরণ নিয়মাবলী। 1, কোনো গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন থাকে। 2, কেবলমাত্র ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে, অন্য ভাষায় নামকরণ সিদ্ধ নয়। 3, কোনো একটি প্রজাতির নাম দ্বিপদযুক্ত হবে এবং উপপ্রজাতির নাম ত্রিপদযুক্ত হবে। 4, গণের নামের প্রথম অক্ষর বড় হরফে এবং প্রজাতির নামের প্রজাতির নাম ছোট হরফে লিখতে হবে। নামের শেষে বিজ্ঞানীর নাম যোগ করার রীতি রয়েছে, যেমন প্যান্থেরা লিওলিনিয়াস, সিংহের বিজ্ঞানসম্মত নাম লিনিয়াস করেছিলেন। আচ্ছা, 5 নম্বর, বিজ্ঞানসম্মত নাম সবসময় বাঁকা হরফে অর্থাৎ ইটালিক অক্ষরে ছাপা হবে। লেখার সময় নিম্নরেখিত করতে হবে, যেমন বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস, এটা ইটালিকে হবে, ঠিক আছে। 6 নম্বর, যদি কোনো উদ্ভিদের একাধিক নাম থাকে বা একাধিক উদ্ভিদের নাম একই থাকে তবে সর্বপ্রথম দেওয়া সিদ্ধ নামটি গৃহীত হবে। আচ্ছা, এবার যে এরপরের যে পার্টটা আছে, বীজপত্রের সংখ্যা ও শস্যের প্রকৃতি অনুসারে ব্যক্তবীজী ও গুপ্তবীজীর পার্থক্য লেখো, সেটা তোমরা দেখে নাও, পরের পেজে রয়েছে কন্টিনিউশন পার্ট। দেখো, ব্যক্তবীজী ও গুপ্তবীজীর পার্থক্য। দেখো, প্রথমে বৈশিষ্ট্য কি বলেছে? বীজপত্রের সংখ্যা। ব্যক্তবীজী বীজে একাধিক বীজপত্র থাকে আর গুপ্তবীজী বীজে বীজপত্রের সংখ্যা 1টি বা 2টি। শস্যের প্রকৃতি, গর্ভাধানের পূর্বে শস্য গঠিত হয় হ্যাপ্লয়েড এন, আর ডিনিকেশনের পর শস্য গঠিত হয় শস্য ট্রিপ্লয়েড 3n। পরেরটা দেখো, অথবা দিয়ে আছে, নোটোকর্ডের উপস্থিতি ও নার্ভ সূত্রের উপস্থিতি ওপর ভিত্তি করে কর্ডাটা ও অকর্ডাটার পার্থক্য লেখো। আর ফাঞ্জি রাজ্যের 3টি বিশেষ বৈশিষ্ট্য লেখো। তো অকর্ডাটা আর কর্ডাটা দুটো ঘর করা হয়েছে, আর বিষয় আছে নোটোকর্ড আর নভোকর্ড। তো এখানে কি লিখবো? প্রথমটায় থাকে না, আর কর্ডাটার ক্ষেত্রে লিখবো এটি ভ্রূণ অবস্থায় অথবা সারা জীবন ধরে অবস্থিত। প্রোটোকর্ডাটাদের সারা জীবন, নোটোকর্ড বর্তমান, কিন্তু মেরুদণ্ডী প্রাণীদের দেহে এটি মেরুদণ্ডে পরিণত হয়। আর এই ক্ষেত্রে কি লিখবো? অকর্ডাটার ক্ষেত্রে সংখ্যার একজোড়া নিরেট এবং অঙ্কদেশে অবস্থিত। আর কর্ডাটার ক্ষেত্রে লিখবো সংখ্যায় একটি ফাঁপা এবং পৃষ্ঠদেশে অবস্থিত। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এটি পরিবর্তিত হয়ে মস্তিষ্ক ও সুষমাকাণ্ড গঠন করে। এবার দেখো, পরের যেটা আছে, ফাঞ্জি রাজ্যের 3টি বৈশিষ্ট্য হলো ছত্রাক, ক্লোরোফিলবিহীন, থ্যালোফাইট মানে সমাঙ্গদেহী। ক্লোরোফিল না থাকায় এই রাজ্যের জীবেরা প্রধানত পরজীবী বা মৃতজীবী প্রকৃতির, অর্থাৎ সালোক সংশ্লেষে অক্ষম বলে এরা সবসময় পরভোজী প্রকৃতির হয়। থ্যালাস দেহ, হাইফা বা অনুসূত্রের সমন্বয়ে গঠিত। কোষপ্রাচীরের মুখ্য উপাদান কাইটিন, প্রাণীদের মতো সঞ্চিত খাদ্যবস্তু গ্লাইকোজেন বা গ্লুকোজের একটি পলিমার। পরজীবী প্রকৃতির অনেক ছত্রাকই উদ্ভিদ ও প্রাণীদের রোগ সৃষ্টি করে। তো এইগুলো হচ্ছে ফাঞ্জি রাজ্যের বৈশিষ্ট্য। পরেরটা দেখো, একটি আদর্শ নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করো এবং যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। দেখো, নিউক্লিয়াসের ছবি আঁকা হয়েছে। তো নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার প্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রন্ধ্র, ক্রোমাটিন তন্তু, এগুলো চিহ্নিত করা হয়েছে। তোমরা সুন্দর করে এই ছবিটা এঁকে নেবে, ঠিক আছে। এবার দেখো, অথবা দিয়ে আছে, ক্লাসের পেছনের সারিতে বসে ব্ল্যাকবোর্ডের লেখা দেখতে অসুবিধা হচ্ছে তোমার বন্ধুর। এই অবস্থায় ডাক্তারবাবুর কাছে গেলে তিনি তাকে কোন ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে বলবেন? এই ভিটামিনের অভাবে আর কি কি রোগ হয়? লব্ধ প্রোটিন কাকে বলে? উদাহরণ দাও। তো বলবেন হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে। এই ভিটামিনের অভাবে রাতকানা, অন্ধত্ব, ফ্রিনোডার্ম এই রোগগুলো হয়। আর লব্ধ প্রোটিন কাকে বলে? যেসব প্রোটিন পরিপাক নলিতে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের সময় উদ্ভূত হয় তাদের লব্ধ প্রোটিন বলে, যথা পেপটন, পেপটাইড ইত্যাদি, ঠিক আছে। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যে এই প্রশ্নই যে হুবহু আসবে তার কোনো মানে নেই, তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমাদের এরপরে আরও যে 5 থেকে 6টা সেট দেব, সেই সেটগুলো এবং এই যে 2টো সেট দিলাম, এই 2টো সেট, এগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো।
দেখবে তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত। পরীক্ষার জন্য হাতে তোমাদের আর বেশি সময় নেই, সামনে এপ্রিল মাসে পরীক্ষা, তাই জন্য তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।